আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস। কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এ সফর রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণী লক্ষ্য মন্তব্য। মাগুরার শিশুর মতো আরও অনেক নির্মম অপরাধ সামনে আসে না বললেন মির্জা আব্বাস। গণমাধ্যম কর্মীদের সত্য তুলে ধরার আহ্বান। মাদারীপুরের শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে 2 শিশুসহ গ্রেফতার 3 জন। এবং শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আরেফিন সিদ্দিক। শিক্ষাগুরুর প্রয়াণকে অপূরণীয় ক্ষতি বলেছেন বিশিষ্টজনেরা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেছেন রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ। চকর মালিথার রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দর থেকে সড়কপথে উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ক্যাম্পে পৌঁছে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন। রোহিঙ্গাদের সাথে নানা বিষয়ে কথা বলেন গুতেরেস। এরপর রোহিঙ্গা যুব সমাজ এবং নারী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন জাতিসংঘ মহাসচিব। ক্যাম্পে রোহিঙ্গা কালচারাল সেন্টারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। And in these visits, I already heard 2 clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দেন তিনি। They want better conditions in the camp. Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world that can support us in order to make sure that funds are made available to avoid a situation in which people would suffer even more and some people would even die. দিনভর নানা কর্মসূচিতে কর্মব্যস্ত সময় পার করেন জাতিসংঘ মহাসচিব। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে সাক্ষাতে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে সই করে
ফটো সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা সংকট এবং তাদের দুর্দশার বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্যই তার এ সফর। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায় জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে এ সংকটের সমাধান হতে পারে। প্রধান উপদেষ্টার সৌজন্যে 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা সবসময় থাকবে। চকর মালিথার আরেকটি রিপোর্ট। সারাদিন কর্মব্যস্ত সময় শেষে সাদা পাঞ্জাবি পরে সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পের মূল অনুষ্ঠানে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চারদিকে পাহাড় ঘেরা উঁচু নিচু জায়গায় দাঁড়ানো লাখো রোহিঙ্গার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব। And we will not give up until conditions allow for the voluntary, safe and sustainable return for all refugees here. And until now, I urge the international community not to reduce the support to Rohingya refugees. They must step up and guarantee your well-being. রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন প্রধান উপদেষ্টা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মনোযোগ করি যেন সম্মান এই মৃত্যুর ফেরতানো সম্মানিত যেন আমরা নিজের বাড়ির থেকে খুব খুশি দেখা করি। আমিও চেষ্টা করছি আল্লাহ টাকি থাকে ওটাকে মনে করে দিব যাতে সম্মান তাড়াতাড়ি হয়। পরে প্রধান উপদেষ্টার সৌজন্যে 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই। জাতিসংঘ মহাসচিবের সাথে কক্সবাজার সফরে দাপ্তরিক বিভিন্ন কাজে কর্মব্যস্ত সময় কাটালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন সহ আরও কিছু প্রকল্প উদ্বোধন করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজার যান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম। প্রধান উপদেষ্টা কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ পরিদর্শন করেন। কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে বলা হয়েছে, বিমানবন্দরের 95% কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ এবছরের ডিসেম্বরে শেষ হবে। এরপর খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানানো হয় 82% কাজ শেষ হয়েছে। কক্সবাজার জেলার পর্যটন উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কক্সবাজারে সম্ভাবনা পেয়েছে এবং এর থেকে দক্ষিণে আরো বেশি সম্ভাবনা, কিন্তু এটা দিকে আরো কোনো অভিজ্ঞতা থাকে। যেহেতু তুমি জলবায়ু নিয়ে কাজ করো, নাও তাহলে এই জলের প্রতি আমাদের আগ্রহ থাকবে। কি ধরনের নতুন প্রযুক্তি আছে, সেটা নতুন ব্যবহার সেটা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকার তো কোনোদিন লবণ এক সিমটা লবণ কোনোদিন ফয়তানো করে, আরো তো গজ্জি গজ্জি আরা জানি লবণের কি হতার কথা বললাম। বেগিন মানুষ ভালা বোঝে যে নিযুক্ত গরণ করে, সরকার তো গরণ না করে হুকুমদের দেখালে দেখা যায় এটার কথা বোঝান বড় মুশকিল। নিজে করি ফুলে 2 গেলে বোধ ফুলে ফেলান যায়। পরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনুষ্ঠান মালায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। চকর মালিথা, চ্যানেল আই। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহাসচিবের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বরাদ্দ কমে যাওয়া থেকে শুরু করে তাদের ফেরত পাঠানো নিয়ে আলোচনা হয়। এ সময় তার সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানও ছিলেন। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ে সর্বশেষ তথ্য ও করণীয় সম্পর্কে ধারণা নেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মাগুরার শিশুর মতো আরও অনেক নির্মম ও ভয়াবহ অপরাধের ঘটনা ঘটলেও অনেক সময় তা সামনে আসে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, অপকর্মের সাথে জড়িতরা বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীর সাথে সম্পর্কের কারণে পার পেয়ে যান। সেজন্য গণমাধ্যম কর্মীদের আরও সতর্ক হয়ে সত্য তুলে ধরার আহ্বান জানান তিনি। ডিআরইউ এর সভাপতি আবু সালে আকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও ছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও অন্যরা। এর ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25% বহন করে। 25%, আমি মনে করি এটা 50% বহন করে আপনাদের এই সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু ও মাদারীপুরে এক নার্স ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 3 জন ও মাদারীপুরে অভিযুক্ত এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বজন ও স্থানীয়রা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে সুব্রত গাইনের রিপোর্ট। মাগুরায় এক শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর ঘটনার মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নারুয়া গ্রামে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 15 বছরের এক শিশুর বিরুদ্ধে। অভিযুক্ত শিশু যত্নকেন্দ্র আঁচলের শিক্ষিকার ছেলে। ভুক্তভোগী স্কুল ছাত্রী এনজিও পরিচালিত আঁচল স্কুলে পড়তে যায়। শিক্ষিকার বাড়িতে স্থাপিত স্কুলে শিশুটিকে একা পেয়ে শিক্ষিকার ছেলে ধর্ষণ করে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। পরে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত শিশুকে একমাত্র আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। সন্ধ্যাবেলা আসলো, আসে মেয়ে লিগা খালি ওই ভয় পায় কিছু বললো না বললা আর মা টের পায়া দেখা যায় এরকম বেলাক ব্যান্টি আছে। চাই আল্লাহ আগে আর পাশে আপনারা। শিশুটি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে এখনো সুস্থ নয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তো ভর্তি হওয়ার সময় যেরকম ছিল তার থেকে তার অবস্থা এখন অনেকটা ইমপ্রুভড, বাট মেন্টালি সে কিছুটা হচ্ছে ট্রমাটাইজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শিশুটিকে স্থানীয় 2 শিশু ও এক যুবক ধর্ষণ করেন। ভুক্তভোগীর বাবা জানান, মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির পর পাশের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের ঘটনা জানালে অভিযুক্ত 3 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা। পরে স্বজনরা ভুক্তভোগীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। রেপের যে ভিকটিম এক্সামিনেশন সেগুলো করার পর আরো ডিটেইলসে জানা যাবে যে আসলে কতটুকু সিরিয়াস রোগীর অবস্থা। মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্মচারীকে সে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এই মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। এর আগেও তার বিরুদ্ধে একটা শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও নারায়ণগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিষ্টির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। সুব্রত গাইন, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। মাগুরা শহরের নিজ নান্দোয়ালি এলাকায় 8 বছর বয়সী শিশুটির ধর্ষক হিটু শেখের বাড়িতে রাতে ভেঙে ফেলেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। শুক্রবারও ভাঙচুর করা হয়। খবর পেয়ে মাগুরা সদর পুলিশ ও দমকল বাহিনীর লোকজন সেখানে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে শহরের নতুন বাজার ব্রিজের মুখে আটকে দেয় জনতা। স্বজন, সুহৃদ, সহকর্মী আর ছাত্রছাত্রীদের শ্রদ্ধা ভালোবাসায় আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আ মশ আরেফিন সিদ্দিক। 3 দফা নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় এই শিক্ষাবিদকে। শিক্ষার্থী বান্ধব এই শিক্ষাগুরুর প্রয়াণকে অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনেরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ৬ মার্চ ঢাকা ক্লাবে লুটিয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম শ আরেফিন সিদ্দিক। এরপর প্রায় ১ সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ না ফেরার দেশে চলে যান এই গুণী। শুক্রবার বেলা ১১টায় নর্থ রোডে বাইতুল আকসা মসজিদে প্রথম নামাজের জানাজা হয়। অংশ নেন পরিবারের সদস্য, শরীর, সহকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উচ্চ মাকামে স্থান দেবেন এই দোয়া করি অত্যন্ত আন্তরিকভাবে। তিনি একজন অত্যন্ত বিনয়ী সজ্জন মানুষ ছিলেন। সহকর্মী হিসাবে আমরা দোয়া করি যেন আল্লাহ তার মানবিক দোষ ত্রুটি ক্ষমা করে দিন। বাদ জুমা ধানমন্ডি শাহী ঈদগাহ মসজিদের ভেতর দ্বিতীয় এবং ঈদগাহ প্রাঙ্গণে তৃতীয় জানাজার নামাজ হয়। সকল মত ও পথের শিক্ষার্থীদের প্রিয় অভিভাবকের মৃত্যুতে শূন্যতা বোধ করবেন সবাই, এমনটাই বলছেন বিশিষ্টজনেরা। মিষ্টভাষী, স্মিত হাসির একজন স্নিগ্ধ মানুষ। কে কোন পন্থী, কে কোন মত, কোন পথের, সব শিক্ষার্থী তার কাছে ছিল শিক্ষার্থীর মতো। উনি যখন ভিসি হলেন, সত্য যে প্রশাসক হলে তার আলোচনা থাকবে, সমালোচনাও থাকবে। মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করেছেন। আমরা দেখেছি বিভিন্ন সময় তাদের শিক্ষার্থীদের ইভেন পরিবারকেও উনি খুব যত্নের সাথে, মানবতার সাথে উনি তাদের সাথে কথা বলতেন, কথা শুনতেন এবং নিজেকে মানুষের কল্যাণেই তিনি সারা জীবন কাজ করে গেছেন। পরে আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় আ.ম শ আরেফিন সিদ্দিকীর মরদেহ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। ২৩৮ বছরের পুরনো আন্তর্জাতিক নদী তিস্তা রক্ষায় টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি। নদী রক্ষার নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট হওয়ায় উত্তরের ৫ জেলার মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেগা প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে তিস্তা নদী নিয়ে মেরিনা লাভলির রিপোর্ট, ছবি তুলেছেন এহসানুল হক সুমন। রাষ্ট্রের উদাসীনতায় অযত্নে বয়ে চলা তিস্তা রক্ষায় দীর্ঘকাল টেকসই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। ফলে প্রতি বছর নদীর আগ্রাসী আচরণে সর্বশান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ। শুকনোর সময় তো পানি থাকে না, আর বর্ষার সময় পানি মানুষের বাড়িতে ওঠে। বাদের মধ্যে পাকশাক করে ওই জায়গায় খাওয়া, ঘুমানো সব অন্য ওই জায়গায় হয়ে যায়। 13 একর জমির মধ্যে আমার 13 শতকও নাই। সামান্য একটু কাজ করার পর তখন মনে করো এলে টাকা পয়সা লুটপাট করে একে মারি দিয়ে এখানে চলে গেল। পয়সা আমার ফেরি ইলিপ কিছু চাইনি, শুধু চাই খালি নদীটার খালি কাজ। তবে এবার অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ইস্যুকে পাশ কাটিয়ে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে। While we doing the suffering, address the suffering matters, we care about natures. We first make sure that we cannot destroy environment. তিস্তার গতি প্রকৃতি, জীববৈচিত্র্য রক্ষা করে মেগা প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা। তিস্তা নদী পরিচর্যার ক্ষেত্রে অর্থাৎ সুরক্ষার ক্ষেত্রে আমাদের দুই পার সুরক্ষা করতে হবে। এমনকি নদীর মধ্যবর্তী অংশ ভরাট হয়ে যাওয়ার কারণে সেটি খনন করতে হবে। কিন্তু যখন সেখানে অবকাঠামো নির্মাণ করা হবে, সেই অবকাঠামো দীর্ঘমেয়াদে আবার কোনো ক্ষতির কারণ হবে কিনা সেটাও খুব উপযুক্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটিও করতে হবে। প্রকল্প বাস্তবায়নে তিস্তার তীব্র ভাঙন, আকস্মিক বন্যা, নদীর তলদেশ পলিতে ভরণ সহ নানা চ্যালেঞ্জ শনাক্ত করেছে পাওয়ার চায় না। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা নদী ভাঙন রোধ, বন্যা ঝুঁকি হ্রাস, নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং নদী পুনরুদ্ধার হবে। পাল্টে যাবে উত্তরের কৃষি অর্থনীতি। রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদী পাড় থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবার রয়েছে আই স্পোর্টস। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজে এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের নবীন, প্রবীণ ও সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয় সন্ধ্যাটি। অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহ পরিচালকবৃন্দ ও সাবেক ক্রিকেটাররা। ইফতার শেষে মাহমুদুল্লাহর অবসর নিয়ে কথা বলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
সাকিব তামিম মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল ততটা সহজ ছিল না, কিন্তু ওকে অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে, নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে। এবং তারপর আমরা দেখেছি তারপরও কী করেছে। এবং কখনই ওর দিকে ফোকাসটা আমরা সেভাবে দেখিনি, কিন্তু মিডিয়া বলি বা সাধারণের ফোকাসের সে অর্থে তার উপরে যায়নি, বাট সেটা কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। সে নিজের মতো করেই চেষ্টা করেছে এবং জাতীয় দলকে এতটা লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছে। এবার জানাবো অন্যান্য খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে স্বাস্থ্য খাতে বাংলাদেশের মানুষের ব্যয় আফগানিস্তানের চেয়েও খারাপ। স্বাস্থ্য খাতে এত কম বাজেট বিশ্বের আর কোথাও নেই। শুক্রবার চট্টগ্রামের পাঁচলাইশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব চট্টগ্রাম শাখার উদ্যোগে চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও ড্যাবের উপদেষ্টা ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ ও অন্যরা। আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এই জন্য বিএনপি এনএচএস ইউকে এনএচএস মডেলে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা পরিপূর্ণভাবে পালন করব। এই জন্য ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাজেটে এইবার বলেছি জিডিপির 1% থেকে আমরা 5% নিয়ে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একটা দুইটা খেলায় জিতে যদি অহংকার তৈরি হয় তবে সে খেলা থেমে যাবে। রাজধানীতে বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা না বলার আহ্বান জানান তিনি। আর কর্মীদের বলেন, যাদের রাজনীতিতে পদ পাওয়া ও হারানোর ভয় থাকে তারা রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। একটা দুইটা খেলায় ভালো খেলার পরে তার মধ্যে যদি অহংবোধ আসে, ওইখানে খেলা স্টপ। পরবর্তী খেলায় তারা কোনো যোগ্যতা অর্জন করতে পারবে না। 15 দিনের আন্দোলন করে তারা যে সকল ভাষায়, অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের সম্বন্ধে মন্তব্য করে, একটা কথা আছে, বেয়াদব বেয়ানসি। ঢাকায় নাটোর জেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মিরপুর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে নাটোর জেলার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন খুন, চুরি, ডাকাতি, দেশে কোনো আইনের শাসন নাই, পুলিশ প্রশাসন একবারে ইনঅ্যাক্টিভ, প্রশাসন কোনো কাজ করছে না। এখান থেকে পরিত্রাণের জন্য নির্বাচনের বিকল্প নেই। অতি সত্বর নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফেরত দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে, এই আহ্বান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও গাড়িতে বসতি স্থাপনাকারীদের আগুন। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা কুঁড়ির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতার 54 বছরে নারীর অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা ও আলোকিত নারী সম্মাননা 2025 প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহমেদের সভাপতিত্বে এবং মহাসচিব ফেরদৌস আরা কনার সঞ্চালনায় নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য 7 জন আলোকিত নারীকে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। এবছর আজীবন সম্মাননা পেয়েছেন 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা, চলচ্চিত্র প্রযোজক ও লেখক জোহরা গাজী, সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, নারী উদ্যোক্তা প্রণীতা সরকার, বৈশাখী টিভির নিউজ প্রেজেন্টার শায়লা শারমিন ও চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক ডক্টর শাকিলা জেসমিন ও অন্যরা।
এবার জানাবো নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 2 শিশুসহ 4 জন প্রাণ হারিয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। আল জাজিরা জানিয়েছে, কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জর্ডান উপত্যকায়ও গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে রয়েছে ক্লাসিক সব কন্টেন্ট ও নতুন প্রিমিয়াম কন্টেন্ট। সালমান মুক্তাদির পরিচালিত আইস্ক্রিনে নতুন কন্টেন্ট প্রেম মহব্বত ভালোবাসা প্রদর্শিত হচ্ছে। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবার জানাবো কৃষি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত 1.5 দশক নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন উপকূলবাসী। খুলনার দাকোপ ও কয়রা উপজেলার মাটিতে কয়েক গুণ লবণাক্ততা বৃদ্ধি পেয়ে বেশিরভাগ জমি পরিত্যক্ত ও অনাবাদি হয়ে পড়েছিল। উত্তরণে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কারিগরি সহযোগিতায় উপকূলীয় এলাকায় উপযোগী কম্পোজিট কৃষি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে ধান, সবজি ও মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন উপকূলের হাজার হাজার নারী। এবার জানাবো প্রকৃতি সংবাদ। ধ্বংসের দ্বার প্রান্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী আলেকজান্ডার ক্যাসল। যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ইতিহাস রক্ষায় কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছে নাগরিক সমাজ। প্রাচীন এই নিদর্শন সংস্কারে 3 বছরের প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে 25% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন বলছে, মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে, আগামী মাস থেকে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর $2,800 কোটি মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। এই শুল্ক আগামী মাস থেকে কার্যকর হবে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। কালোবাজারি বন্ধে 100% টিকিট দেয়া হচ্ছে অনলাইনে, জানালো কর্তৃপক্ষ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে 100% টিকিট বিক্রি হওয়ায় ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন। সকাল 8টা থেকে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি বন্ধ করতেই 100% টিকিট অনলাইনে দেয়া হচ্ছে। জাতীয় নদী রক্ষা কমিশনকে পুনর্গঠন করে হাইকোর্টের নির্দেশে দেশের সব নদী, বিল, হাওর এবং জলাশয়ের অভিভাবক হিসেবে দায়িত্ব প্রদান সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, নোংর ট্রাস্ট, রিভারাইন পিপল সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা। সব দখলদারদের তালিকা হালনাগাদ করে প্রকাশ এবং নদীগুলোকে দখলমুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে। আন্তর্জাতিক নদীকৃত দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর সদরঘাট এলাকায় মানববন্ধন ও বুড়িগঙ্গা নদী পরিদর্শন কর্মসূচি পালন করা হয়। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
ঢাকায় ঠাকুরগাঁও উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন কল্যাণ মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার আগারগাঁওয়ের শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলে আলোচনা সভা হয়। সমিতির আহ্বায়ক এ পারভেজ লাবুর সভাপতিত্বে সদস্য সচিব মোকসেদুল ইসলাম সোহাগ ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা লিটনের যৌথ সঞ্চালনায় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ও ব্যবসায়ী সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকায় পাবনা সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ সহ পাবনা জেলার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভাপতিত্ব করেন পাবনা সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব। বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের আমন্ত্রণে রাজনীতিবিদ, কূটনীতিক, উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আমির সহ চীন, ইরান, পাকিস্তান ও আফগানিস্তান হাইকমিশনের প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশ নেন। আলোচনা শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 14ই রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকায় সেহরির শেষ সময় 4:51, ইফতার 6:08। চট্টগ্রামে সেহরির শেষ সময় 4:46, ইফতার 6:03। রাজশাহীতে সেহরির শেষ সময় 4:58, ইফতার 6:15। খুলনায় সেহরির শেষ সময় 4:54, ইফতার 6:11। বরিশালে সেহরির শেষ সময় 4:52, ইফতার 6:09। সিলেটে সেহরির শেষ সময় 4:45, ইফতার 6:02। রংপুরে সেহরির শেষ সময় 4:57, ইফতার 6:14 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 4:49 এবং ইফতার 6:10। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেছেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস। কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এ সফর রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্য মন্তব্য। মাগুরার শিশুর মতো আরও অনেক নির্মম অপরাধ সামনে আসে না বললেন মির্জা আব্বাস। গণমাধ্যম কর্মীদের সত্য তুলে ধরার আহ্বান। মাদারীপুরের শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে 2 শিশু সহ গ্রেফতার 3 জন। এবং শ্রদ্ধা, ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আরেফিন সিদ্দিক। শিক্ষাগুরুর প্রয়াণকে অপূরণীয় ক্ষতি বলেছেন বিশিষ্টজনেরা। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।